যে জনগণের কাছে দায়বদ্ধতা থাকে এরকম একটি সরকার প্রতিষ্ঠার জন্যই ৫ আগস্টের যে গণঅভ্যুত্থান সেখানে ছাত্র জনতা জীবন দিয়েছে। আপনি কি মনে করেন যে রাজনৈতিক দলগুলো যে সদিচ্ছা দেখিয়েছিল, রাজনৈতিক দলগুলো যেভাবে ঐক্যবদ্ধ ছিল, এই ৭ মাসে সেই সদিচ্ছা বা সেই সহযোগিতার যে আহ্বান সেখানে সরকার সবটুকুই গ্রহণ করতে পেরেছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচককে, ধন্যবাদ এসএটিভির কর্মকর্তা কর্মচারীবৃন্দকে এবং এসএটিভির দর্শকবৃন্দকে। সরকার কতটা গ্রহণ করতে পেরেছে বা পারেননি এর মধ্যে কিন্তু দৃশ্যমান অনেক কিছু চলে আসছে। আর তখন যারা আন্দোলন করেছে, ৫ই অগস্টের আগে যারা আন্দোলন করেছে, তাদের টার্গেট কিন্তু একটা ছিল যে হাসিনার পতন, শেখ হাসিনার পতন, এই ফ্যাসিস্ট সরকারের পতন। ৯ দফা ছিল, তারপরে সেটা ১ দফাতে নিয়ে আসলো। ১ দফাতে আনার পরে কিন্তু সারা দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে, অ্যাকসেপ্ট আওয়ামী লীগ ব্যতীত। ঐক্যবদ্ধ হওয়ার পরে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। অনেকে মনে করেন যে অল ক্রেডিট গোজ টু মি, এই কৃতিত্বের দাবিদার আমি একা। না, এই কৃতিত্বের দাবিদার যে কারো একা না, এটা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ সাহেব কিছুদিন আগে ঢাকার বাইরে একটা বক্তব্যে বলেছেন যে ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপ আমাদের সাথে যুক্ত না হলে আমরা এই আন্দোলন সফল হইতে পারত না। আস্তে আস্তে বলা শুরু করেছেন। প্রথম তারা বলেছেন যে ওনারাই সব কিছু। আপনি দেখেন ১৭ বৎসর, বিগত ১৭ বৎসর আওয়ামী বিরোধী যারা ছিল তারা কিন্তু আন্দোলন করে আসছে। একটি বিষয় হঠাৎ করে হয় না, এই ১৭ বৎসর থেকে ডে বাই ডে আন্দোলনে এই বিষয়গুলো প্রগ্রেসিভ আস্তে আস্তে প্রগ্রেস হয়েছে। তারপরে জুলাই আন্দোলন শুরু হয়েছে ১ দফা নিয়ে, কোটা আন্দোলন নিয়ে, তারপরে সেটা ৯ দফায় গেল, তারপরে সরকার পতন হলো, সরকার পতনের ১ দফা আন্দোলনে আসলো। সুতরাং এখানে এই আন্দোলন শুরু হয়েছে ১৭ বৎসর আগের থেকে, এই লড়াই শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে ১৭ বৎসর আগের থেকে। এটা যখন ১ দফায় আসলো তখন সবাই ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করা শুরু করলো। আমার জানা মতে আওয়ামী লীগের অনেক ছেলে মেয়ে রাজপথে আমি দেখেছি তাদেরকে সচক্ষে এই আন্দোলন করতে, এই সরকারের বিরুদ্ধে। আমাদের ছেলেমেয়েরা করেছে, আমরা করেছি। এখন একটা পক্ষ এই আন্দোলনের সুবিধা নিতে চাচ্ছে। আপনার যে এজেন্ডা, যে সংস্কার, নির্বাচন এবং বিচার ও নির্বাচন, তিনটি কিন্তু দেশের জন্য গুরুত্বপূর্ণ। আপনি একটিকে বাদ দিয়ে আরেকটি করতে পারবেন না। আপনি এখনো সিদ্ধান্ত নেন না স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না জাতীয় সরকার নির্বাচন আগে হবে। এটাও একটা বিতর্ক রয়ে গিয়েছে। কিন্তু আমি আপনার এখানে কোনো এক টকশোতে আপনি প্রশ্ন করেছিলেন আমাকে, আমি বলেছি যে না, স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়ার প্রশ্নই আসে না। শিক্ষার্থীদের যে দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তাদের একটি বড় দাবি তো এটি, স্থানীয় সরকার নির্বাচনকে আগে করা, গণপরিষদে ভোট করা, সেকেন্ড রিপাবলিক করতে চায় তারা। এরকম বেশ কিছু দাবিতে কিন্তু তারা এখনও অনড়। না, আমি তো সেটাই আমি আপনাকে বললাম যে আপনি নির্বাচন আনছেন, কোন নির্বাচন? স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন? আমি আপনার এখানে বলেছি যে স্থানীয় সরকার নির্বাচন তো আগে হওয়ার প্রশ্নই আসে না। হুসাইন মাহমুদ এরশাদ ১৯৮৪ সালে স্থানীয় সরকার নির্বাচনের ৮৪ সালের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়েছেন। ৪০ সালে স্থানীয়, তখন দেশে মার্শাল ল ছিল, মার্শাল ল দিয়ে তিনি স্থানীয় সরকার নির্বাচন দিয়েছিলেন। যার কারণে এখন স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়ার কোনো প্রশ্নই আসে না। নতুন দল বলতেই পারে, বিভিন্ন দলের বিভিন্ন নানা মত, নানা পথ তাদের থাকতেই পারে, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, এটা হতেই পারে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়ার কোনো যৌক্তিকতা নেই। বিগত ১৭ বৎসর নতুন প্রজন্ম ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, ভোট দিতে পারে না। যদি নির্বাচনই হয় তাহলে আগে জাতীয় নির্বাচন হতে হবে। আর আপনি যেটা বলেছেন যে বিচার প্রক্রিয়া, এটা কিন্তু একদিনের বিষয় না, সংক্ষিপ্ত সময়েও এটা বিচার ব্যবস্থা হবে না। কারণ বিচারের প্রক্রিয়াটা এটা দীর্ঘস্থায়ী।
এটা দীর্ঘস্থায়ী। একদিনে রায় দিলেও অ্যাপিল করবে, তার পরবর্তীতে হাইকোর্ট যাবে, সুপ্রিম কোর্ট যাবে, জজ কোর্ট, এগুলি একটি ধাপ আছে। প্রত্যেকটা ধাপের কিন্তু সম্পূর্ণ হইতে হবে যদি আপনি আইনানুগ বিচার করতে যান। আর আপনি যদি ওই শেখ হাসিনার মতো বিচার করতে যান, র্যাব দিয়ে বিচার করতে যান, তাহলে তার সময় লাগবে না। ঠিক আছে? তো যার জন্য আইনি ধাপগুলো অতিক্রম করতে কিন্তু সময় লাগবে এগুলোতে। আমরা সকল অপরাধের বিচার চাই, অবশ্যই চাই এটা বিচার। এটা যত দ্রুত করা যায় ততই দেশের জন্য, জাতির জন্য এটা মঙ্গলজনক। কিন্তু বিচার প্রক্রিয়া শেষ করতে হবে আপনাকে। আপনি একটি প্রক্রিয়া গিয়ে বিচার শেষ করলে হবে না, আইনি প্রক্রিয়া গিয়ে বিচার শেষ করতে হবে। তারপরে ইদানিং দেশে একটি দেখেন, নির্বাচন আর বিচারের কথা যে আমরা বলছি, নির্বাচন বা বিচারের সাথে কোনোভাবে কোনো সম্পর্ক যুক্ত আছে কিনা, বা দুটি আলাদা বিষয়, স্বতন্ত্র বিষয়, দুটির মতো করে এগোতে পারে, এরকম কোনো বিষয় আছে কিনা, যেখানে শিক্ষার্থীরা বারবার বলছেন যে বিচার হতেই হবে, বা প্রধান উপদেষ্টার অঙ্গীকার সে? না, এটা শুধু শিক্ষার্থী না, আমরাও বলছি বিচার হতেই হবে, কিন্তু এটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। আমি তো বললাম আপনাকে, এটা বিচারিক প্রক্রিয়ার বেশ কয়েকটা ধাপ আছে, এগুলো আপনাকে অতিক্রম করে বিচার হইতে হবে। তারপরে আবার দেখেন, এখন তো নির্বাচনের কথা অনেকে বলে না। কেন বলে না জানেন? দেখেন, সেনাবাহিনীকে একটা বিতর্কের জায়গায় নিয়ে আসছে এবং ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেওয়া হবে, এরকম কথাও বলা হচ্ছে। এটা আমার মাথায় আসে না যে কেন এই বক্তব্য উঠে আসলো। অথবা দেশের দুঃসময়ে আমি ওনার সাথে আলাপ করতে পারি, ইনডোরে আলাপ করতে পারি, অনেক আলোচনাই হতে পারে। হ্যাঁ, আমরা 3 ভাই একসাথে ইনডোরে আলাপ করতে পারি। তার মানে এটা আমি প্রকাশ্যে নিয়ে আসবো না। দেশের দুঃসময় তো আমাদের রাজনীতিবিদরা আমরাও এক হতে পারি পর্দার আড়ালে। ঠিক আছে, আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। তার মানে এটা দৃশ্যমান নিয়ে আসা উচিত না, জাতির সামনে নিয়ে আসা উচিত না। এবং ওনারাই কিন্তু সেনাপ্রধান পরবর্তীতে যেটা বক্তব্য বলেছেন যে যারা দেখা করেছেন ওনারাই কিন্তু এই দেখার শিডিউল করেছেন, ওনারাই দেখা করতে চেয়েছেন। সেনাপ্রধান সেখানে কিছু কথা বলতেই পারেন, ওনারাও কিছু কথা বলতে পারেন। ওনারা কিছু যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো তার সেনাবাহিনী বা সেনাপ্রধান এটাকে প্রকাশ্যে নিয়ে আসেননি। কিন্তু সেনাপ্রধান যে কয়েকটা কথা বলেছে সেখানে হাসনাত একরকমভাবে ব্যাখ্যা করেছে, সার্জিস আরেক রকমভাবে ব্যাখ্যা করেছেন, অন্যান্য সমন্বয়করা অন্যভাবে ব্যাখ্যা করেছেন। কথা হয়েছে দুইজনের মধ্যে। তাহলে একজন মিথ্যে বলছেন, তা হু ইজ দ্যাট পারসন? মিথ্যেকে বলছেন। এই কারণে একটি দেশের সেনাবাহিনীকে যখন আপনি বিতর্কে নিয়ে আসবেন, রাজনৈতিক বিতর্কে নিয়ে আসবেন, দেখেন আমি দেখেছি নাইদ সাহেবকে কাঁধে নিয়ে আমি এই প্রথম বাংলাদেশের সেনাবাহিনীর কাজ দেখেছি। আনসার বিদ্রোহের সময় নাইদ সাহেবকে কাঁধে নিয়ে যখন দাঁড়াতে পারছে না, হ্যাঁ, উঁচু জায়গা পাচ্ছে না, নাইদ সাহেবকে সেনাবাহিনী কাঁধে নিয়ে বক্তব্য দেওয়াচ্ছে। আপনি কি পারেন সেই সেনাবাহিনীকে আপনার বিরুদ্ধে ঠেলে দিতে? কোন কারণে দিবেন? ভুল তো মানুষ করবেই, আমরা সবাই মানুষ। যদি ভুল কোনো কিছু হয়ে থাকে সামনাসামনি পর্দার আড়ালে সেটা শুধরান। তো এটা প্রকাশ্যে নিয়ে আসার পরে সেনাবাহিনীকে বিতর্কের সামনে নিয়ে আসা মানে হচ্ছে এটা মানে একদমই এটা গ্রহণযোগ্য না। এটা কারো কাছেই গ্রহণযোগ্য হয়নি কিন্তু, কারণ এটা ওরা আমাদের দেশের অতন্ত্র প্রহরী। সেনাবাহিনী আমার দেশের অতন্ত্র প্রহরী। হুসাইন মাহমুদ এরশাদ 1988 সালে সেনাবাহিনীকে, আপনার মনে আছে কিনা, ইরাক এবং নাভিয়ার যুদ্ধে জাতিসংঘে পাঠিয়েছিল, শান্তি মিশনে পাঠিয়েছিল হুসাইন মাহমুদ এরশাদ। শান্তি মিশনে গিয়ে তারা কিন্তু প্রশংসার দাবিদার রাখে কিন্তু, এবং শান্তি মিশনে গিয়ে কিন্তু তারা উচ্চপদস্থ পদগুলো ক্যারি করা শুরু করেছেন আস্তে আস্তে, এবং এটাতে পদগুলো ক্যারি করার জন্য কিন্তু আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা এখন বাংলাদেশে প্রশিক্ষণ ব্যবস্থার একটা জায়গা করেছেন, প্রশিক্ষণ কেন্দ্র করেছেন, যে তারা যেন এটাকে আরও অগ্রগতি করতে পারে। সুতরাং সেনাবাহিনী দেশপ্রেমিক বাহিনী, এটিকে যেভাবে বিতর্কিত করা শুরু করেছে, এখন নির্বাচনের কথা অনেকেই বলে না। নির্বাচনের আগে কিন্তু এই ধরনের অনেক কিছু ঘটতে থাকবে।